এই গল্প যখন লিখছি তখন ২০২৫ সাল শেষ হতে আরও কয়েকটা দিন বাকি। ডিসেম্বরের শেষ সপ্তাহে ক্রিসমাস ভাইব আর কনকনে ঠান্ডা বাংলা গ্রাম থেকে শহর পুরো কাঁপিয়ে দিচ্ছে। আসছে বছর ক্যালেন্ডারের সঙ্গে সঙ্গে হয়তো অনেক কিছুই পাল্টে যাবে। নতুন ইচ্ছে, নতুন গল্প কিংবা নতুন গন্তব্যের পথ সুগম হবে, এই আশা নিয়েই ডায়েরির পাতায় লিখে রাখছি বছরের শেষ দিনগুলো। সমস্ত দর্শক বন্ধুকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প কলকাতা থেকে কেরালার পথে। আর এই গল্পের মধ্যে দিয়ে আমরা পা রাখবো ২০২৫ সাল থেকে ২০২৬-এ। নিয়েছি এয়ারপোর্ট এন্ট্রি। আজ আপনাদের সবাইকে নিয়ে যাব গডস ওন কান্ট্রি। আমার যাওয়ার কথা ছিল 22শে ডিসেম্বর, এবং যাদের সঙ্গে যাচ্ছি সেখানে আমার ট্রেনের টিকিট অবধি কাটা ছিল। কিন্তু আপনারা হয়তো যারা আমার নিয়মিত দর্শক তারা জানেন যে আমার হেপাটাইটিস এ ধরা পড়েছিল। মোটামুটি আমি দিন 15 বাড়িতে বন্দি ছিলাম সে 11 তারিখ থেকে। প্রথমে যখন টেস্ট করলাম তখন তো আমার বিলিরুবিন, এসজিপিটি, এসজিওটি প্রচুর বেড়ে গিয়েছিল। তারপরে মোটামুটি 8 দিন পরে আবারও টেস্ট করলাম, তখন বিলিরুবিনটা কমে গেল, সব কিছু মোটামুটি কমে এলো। মানে যেটা ছিল 3000-এর ঘরে সেটা চলে এসছে 300-এর ঘরে। তো ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে দেখো, যদি তুমি মনে করো যে যেতে পারবো, কনফিডেন্স পাও, তবেই যাও, এটা তোমার ওপরে ছেড়ে দিলাম আমি। বাট নিজেকে টেক কেয়ার করে, নিজেকে যত্ন করে। তো যাই হোক, ঈশ্বরকে ভরসা করে আর কি যাচ্ছে ঈশ্বরের নিজের দেশে। তো আমি জার্নির শিডিউলটা আপনাদেরকে একটু বলে দিই। আজকে হচ্ছে 26 তারিখ। আজকে এখান থেকে যাবো হচ্ছে ত্রিবান্ধম। তো কলকাতা থেকে ত্রিবান্ধম যাওয়া তো সরাসরি ফ্লাইট নেই। তো এখান থেকে যাবো হচ্ছে দিল্লি, এবং দিল্লি থেকে হচ্ছে ত্রিবান্ধম সন্ধ্যাবেলা গিয়ে পৌঁছাবো। এবং আগামীকাল থেকে শুরু হবে আমার কেরালার পথে পদার্পণ। প্রথমে যাব হচ্ছে আলেপ্পি, তারপরে যাব হচ্ছে পেরিয়ার বা থেকডি, এবং মুন্নার হয়ে কোচি দিয়ে শেষ করব। 9:30 থেকে আমাদের বোর্ডিং শুরু হওয়ার কথা, গেট নাম্বার 14 থেকে, কিন্তু এখনও বোর্ডিং শুরু হয়নি। আমাদের যে ফ্লাইট এয়ার ইন্ডিয়ার চলে এসছে ওখানে। কেরালা জায়গাটা ভালো, কিন্তু কেরালা পৌঁছানোটা খুব কঠিন। কারণ আগে থেকে টিকিট না কাটলে, মানে টিকিট পাওয়া তো খুবই চাপের। মানে আর প্রতিদিন ট্রেন যায়ও না। মানে ত্রিবান্ধম বলুন বা আপনি কোচি বলুন, এর জন্য কিন্তু প্রতিদিন আমাদের কলকাতা থেকে ট্রেন নেই। আর লাস্টের দিকে টিকিট কেটেছি বলে আমার ভাড়া অনেক বেশি পড়েছে। আমি টিকিট কেটেছি 24 তারিখে, আর যাচ্ছি 26 তারিখে, মানে যাওয়ার দুদিন আগে টিকিট কেটেছি। কলকাতা থেকে ত্রিবান্ধম এক পিঠের ভাড়া পড়েছে 14,095। এই জার্নি শুরুর আগে আপনাদেরকে কেরালার যারা আগামী দিনে যাবেন তাদেরকে ফ্লাইট সম্পর্কিত কয়েকটা তথ্য দিয়ে দিই। দেখুন, কেরালা যাওয়ার জন্য আপনাদের যে নিয়ারেস্ট এয়ারপোর্ট, যে আপনারা কেরালা ট্রিপ করছেন, সেটা হচ্ছে ত্রিবান্ধম, মানে যেখানে আমি যাচ্ছি, আর হচ্ছে কোচি। এই দুটোই হচ্ছে কেরালা নিয়ারেস্ট এয়ারপোর্ট যারা ফ্লাইটে যাবে। এবার কেরালা ট্রিপটা শুরু হয় যখন, সেটা যদি আপনারা গ্রুপে যান বা বিভিন্ন এজেন্সির সাথে যান, ম্যাক্সিমাম কিন্তু ট্রাভেল এজেন্সি শুরু করে হচ্ছে কন্যাকুমারী দিয়ে। কেউ শুরু করে কোচি দিয়ে, কেউ শুরু করে হচ্ছে কন্যাকুমারী দিয়ে। মানে কন্যাকুমারী দিয়ে শুরু করে কোচিতে শেষ হবে, আর কোচি দিয়ে শুরু করলে কন্যাকুমারীতে শেষ হবে। এই হচ্ছে কেরালার একটা পুরো সার্কিট। আমাদের যাত্রাপথে আমাদের ফ্লাইট উত্তরপ্রদেশ, লখনৌ, আজমগড়, গয়া, ধানবাদ, দুর্গাপুর এর ওপর দিয়ে যাবে। মানে যে রুটে ট্রেন চলে সে রুটে কিন্তু আমাদের ফ্লাইট যাবে কলকাতা থেকে দিল্লি। এবং আমাদের এই জার্নি হবে হচ্ছে 2 ঘন্টা 22 মিনিটের। 10:40-এ ছাড়বে আজকে, পৌঁছাবে হচ্ছে 12:52 আর এটা হচ্ছে আমাদের এয়ার ইন্ডিয়ার A320 এয়ারক্রাফট। সময় সকাল 11:15 আমাদের ফ্লাইট সাকসেসফুলি টেক অফ করলো, ছুঁয়ে নিল কলকাতার আকাশ। এবার একটু ঘুমোতে হবে। আর দেখা যাক এই যাত্রাপথে আমাদের খাওয়া দাওয়ার কি আইটেম রয়েছে, অবশ্যই আপনাদের দেখাবো। একটু ঘুম, একটু খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আশা করি আমরা দিল্লি পৌঁছে যাব। দিল্লি চালাও। ঘণ্টা দুয়েকের এই জার্নির মাঝেই ছিল কিছু যোগাযোগের ব্যবস্থা। সৌজন্যে এয়ার ইন্ডিয়া। বিগত 15টা দিন শুধু সেদ্ধ খেয়েই কাটিয়েছি। আজ একটু পরিবর্তন হোক। এখানে চিকেনের কোনো একটা আইটেম রয়েছে, সঙ্গে রয়েছে নুডলস, গরম গরমই আছে। যদিও আমার ভাজা পোড়া তেল ঝাল সব খাওয়াই বারণ, তবুও বড় বড় জার্নিতে একটু আধটু খাওয়াই যায়। এয়ার ইন্ডিয়াকে একটা কারণেই ভালো লাগে, বেশি ভালো লাগে, খাওয়া দাওয়া। লং ডিস্টেন্স ফ্লাইট হোক কিংবা শর্ট ডিস্টেন্স, খাওয়া দাওয়া থাকবেই। আর খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো। আজকে যে আইটেমটা ছিল বেশ ভালো। বিশ্বাস না করলে এটা সত্যি, 8 দিনে ওজন কমেছে 4 কেজি। এবং এখন এমন অবস্থা হয়েছে না, আমি কোনো কিছু খেতে পারছি না। এই যে এইটুকু খাবার দিল, খেয়েই পেট ভরে গেল, কোনো 4 খেতে পারবো না। এই হেপাটাইটিস এ এমনই একটা ভাইরাস না, লিভারের ওপরে সাংঘাতিক প্রভাব ফেলে। হেপাটাইটিস এটা হচ্ছে একটা জলবাহিত ভাইরাস, এর কোনো ভ্যাকসিন হয় না। বিয়ের হয় কিন্তু এর কোনো ভ্যাকসিন হয় না। তো কোনো জল থেকে এটা এসেছে। এবার আপনারা জানেন যে আমি তো জল কিনেই খাই। এই যে ইউরোপ গিয়েছি, ইউরোপের মতো জায়গায় গিয়ে জল কিনে খেয়েছি। কিন্তু হতে পারে যে কোনো একটা জায়গায় হয়তো বেড়াতে গেছি, সেখানকার যে জল কিনে খেয়েছি হয়তো তার মধ্যেই ভাইরাস ছিল। সবসময় যে কিনা জলের বোতল ভালো হবে এরকম মানে নেই। কিংবা হয়তো এমন কোথাও বাইরের কোনো একটা খাবার খেয়েছি, যে জল দিয়ে খাবারটা রান্না হয়েছে
সেটাতে হয়তো ভাইরাস ছিল। কোন দিক দিয়ে ভাইরাস শরীরে ঢুকেছে আমি জানি না, কিন্তু এই ভাইরাস এতটাই প্রভাবশালী না, শরীরকে ভেঙে রেখে দিয়েছে। 2025 সালটা ছিল আমার জীবনে ভালো আর খারাপ মেশানো একটা বছর। কিছু হারানো আর কিছু পাওয়ার মধ্যে দিয়ে কেটে গিয়েছে 365 দিন। আসলে 2025 সালটা না এমনি তো সিংহ রাশির জন্য ভালো ছিল না, আমি বলছিলাম না যে এই বছর ভালো নয়। দেখুন এই বছর যেমন আমাকে জাপান ট্যুর করিয়েছে, যেমন আমাকে আফ্রিকা ট্যুর করিয়েছে, যেমন আমাকে সুইজারল্যান্ড ট্যুর করিয়েছে, তেমনি এই বছরই ইউটিউব চ্যানেলে স্ট্রাইক করেছে, ভিউজ ডাউন হয়েছে, প্লাস হেলথও ডাউন হয়েছে। তো দেখা যাক 2026 আমাদের জীবনে, মানে আমার জীবনে কী নিয়ে আসে। তবে জীবন তো ভাঙা গড়ার খেলা, এই আপ ডাউনসগুলো থাকবেই। সবসময় যে আমার সাথে ভালো হবে এরকম মানে নেই, খারাপও হতে পারে। ভালো খারাপ নিয়ে জীবন। বাট আমি যতদিন সুস্থ আছি, বেঁচে পড়তে আছি, বা হৃৎপিণ্ডের ক্রিয়া প্রতিক্রিয়া চলছে, ততদিন চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার। আর সেই সাথে ট্রেন ব্লগ তো ছেড়ে দিয়েছিলাম, এবার অনেক দর্শক বন্ধু আমাকে ইমেল করেছে, অনেকে কমেন্টস করেছে ফেসবুকে যে একটা কি ট্রেন ব্লগ করা যায় না। তাদের কথা ভেবে আমি মাসে একটা ট্রেন ব্লগ দেওয়ার চেষ্টা করব, যখন আমি ইন্ডিয়াতে থাকবো অন্তত মাসে একটা ট্রেন ব্লগ। আমি চাই না কোনো দর্শককে হতাশ করতে। ফ্লাইটে চা কফি সব ছিল, এগুলো সব কমপ্লিমেন্টারি। তাহলে আমি যে আমাকে দিন হচ্ছে ব্ল্যাক কফি, এইটা ইউজ করছি। এটা হচ্ছে জিরো সুগার, এটা হচ্ছে স্টেভিয়া লিকুইড ড্রপস। বেলা 12:15 নাগাদ ঘোষণা হলো আমাদের ফ্লাইট ল্যান্ড করছে দিল্লি এয়ারপোর্টে। মনে একটা আশঙ্কা ছিল যে শীতকাল, দিল্লিতে কুয়াশার কারণে ফ্লাইট না ডিলে হয়, কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে রোদের দেখা মিলেছে। আর সেই আলোতে প্রতিফলিত হচ্ছে আমাদের ফ্লাইটের ছায়া দিল্লি শহরের বিভিন্ন জায়গাতে। দৃশ্যটা এই প্রথমবার দেখলাম, সেই কারণেই ক্যামেরাবন্দি করে আমাদের গল্পে জুড়ে নিলাম। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়ার AI2706 সাকসেসফুলি ল্যান্ড করলো দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভেবেছিলাম যে কুয়াশার জন্য হয়তো ফ্লাইট ডিলে হতে পারে, বাট দিল্লিতে কুয়াশা সেরকম দেখতে পেলাম না। ওয়েদার ক্লিয়ার, দেখলেন আপনারা যখন ফ্লাইটটা ল্যান্ড করছে, ছায়াটা কত সুন্দর লাগছে দেখতে। এখানে 12:52 টাইম ছিল পৌঁছানোর, বাট একটু আগে ল্যান্ড করেছে। কলকাতার তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি আর দিল্লির তাপমাত্রা হচ্ছে 19 ডিগ্রি। নেমে গিয়েছি দিল্লি এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনালে। এবার এখান থেকে ট্রান্সফার হতে হবে হচ্ছে টার্মিনাল নাম্বার 2-তে, মানে ডোমেস্টিক ট্রান্সফার। খুব ইজি প্রসেস, সামনে বোর্ডে সব লেখাই থাকে ডোমেস্টিক ট্রান্সফার বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার বা লাগেজ কালেকশন, কোনো হ্যাপা নেই। দিল্লি কিংবা মুম্বাই এয়ারপোর্ট থেকে না, মানে ওয়ার্ল্ডের প্রায় সব জায়গার ফ্লাইট চলে, সব জায়গার কানেক্টিভিটি আছে। আমি দেখছিলাম মিশরের টিকিট কাটতে গিয়ে কায়রোর, কলকাতা থেকে কায়রোর ভাড়া প্রচুর বেশি, দিল্লি থেকে আবার কায়রোর ভাড়া কম। ওয়ান স্টপ ফ্লাইট কিন্তু ভাড়া কম, অনেক কম, মানে 50,000 টাকায় আপনার আপ ডাউন হয়ে যাবে, যেটা কলকাতা থেকে গেলে হয়তো 1 লাখ টাকার উপরে লাগবে। তো ওই জন্যই বললাম যে দিল্লি মুম্বাই আমাদের ভারতবর্ষের এমনই এয়ারপোর্ট যেখান থেকে ইন্টারন্যাশনাল সমস্ত ফ্লাইট চলাচল করে এবং টিকিটের দামও ঠিকঠাকই থাকে। গতকাল 25 ক্রিসমাস গিয়েছে, দিল্লি এয়ারপোর্ট কত সুন্দর সাজিয়ে দেখুন। ওই দিকটায় চলে গেল হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, যারা ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবেন, আর ডোমেস্টিক হচ্ছে এইদিকে, সব লেখা আছে। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল নাম্বার 2 এবং 3 পাশাপাশি, পায়ে হেঁটেই যাওয়া যায়। তবে কেউ যদি টার্মিনাল নাম্বার 1-এ যেতে চান, সেক্ষেত্রে শাটেল বাস এবং মেট্রো দুটোই রয়েছে। যেখানে লেখা রয়েছে শাটেল বাস ড্রপ অফ পয়েন্ট আর শাটেল বাস পিক আপ পয়েন্টের সামনেই রয়েছে। বেরিয়ে এলাম এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 3 এর বাইরে, মানে দিল্লি এয়ারপোর্ট টার্মিনাল নাম্বার 3 এর বাইরে। আমরা 3-তে রয়েছি, এই দেখুন লেখা আছে টার্মিনাল 2, একদম পাশাপাশি। আসলে ভুলে যায় সব কিছু, এত এয়ারপোর্টে ট্রাভেল করতে হয় না, এত টার্মিনাল চেঞ্জ করতে হয়, আজ মুম্বাই, কাল দিল্লি, পরশু কলকাতা, চেন্নাই, আর ব্রেনে থাকে না যে দিল্লি এয়ারপোর্টে 3 আর 2 হচ্ছে পাশাপাশি। বাইরে ঠান্ডা, কিন্তু এয়ারপোর্টের ভেতরে না, মানে টার্মিনালের ভেতরে প্রচণ্ড গরম। যাই হোক, এখানে সিকিউরিটি কমপ্লিট, এখানে সিকিউরিটিতে ভিড় একদম ছিল না, ফটাফট হয়ে গেল। আর এর আমার পরবর্তী যে ফ্লাইট ত্রিমান্ত আমার জন্য, সেটা হচ্ছে AI1713, গেট নাম্বার হচ্ছে 25। কলকাতা থেকে যখন আপনারা বোর্ডিং পাস নিচ্ছেন, সেখানে কিন্তু আপনাদের যখন একটা বোর্ডিং গেট নাম্বার লেখা থাকে, বাট ওটা কিন্তু সবসময় মেলে না। তো এখানে এসে পৌঁছানোর পর না, এখানে ডিসপ্লে ওটা দেখে নেবেন যে আপনাদের ফ্লাইটের গেট নাম্বারটা অ্যাকচুয়াল কত। এখন 1:45, ফ্লাইট ছাড়বে 3:30, হাতে সময় আছে। তাহলে একবার লাউঞ্চে ঘুরে আসি, একটু লাঞ্চ করে নিই। হ্যাঁ, দিল্লি এয়ারপোর্টের এটা হচ্ছে ডোমেস্টিক লাউঞ্জ। লাউঞ্চে যদি টাকা দিয়ে খেতে হয়, পে করে খেতে হয়, তাহলে সেক্ষেত্রে লাগবে হচ্ছে ওই 2300 টাকা মতো। তো আমার তো প্রায়োরিটি পাস আছে, প্রায়োরিটি পাসে এখানে ফ্রি হয়ে যায়, অনেকগুলো লাউঞ্চ আমার অ্যাক্সেস ফ্রি আছে বছরে। এই বছরে তো সেরকম লাউঞ্চ অ্যাক্সেস করতে পারিনি,
এইখানে না খাবার দাবার আইটেম খুব বেশি নেই। ইন্টারন্যাশনাল লাউঞ্জে যেমন অনেক রকম খাবার দাবার আইটেম আছে না, এখানে এখন লাঞ্চের টাইম, কিন্তু যে প্রচুর রকম আইটেম তা কিন্তু নেই। চিকেন রয়েছে, রাইস রয়েছে, ফ্রাইড রাইস রয়েছে, কেক রয়েছে। তা আমি গিয়ে নিলাম, দেখাই আপনাদেরকে। আমি নিয়েছি হচ্ছে একটুখানি ফ্রাইড রাইস, দুটো কেক নিয়েছি যেহেতু ক্রিসমাস চলছে, একটু শসা নিয়েছি, আর একবার নিয়েছি ভেজিটেবল স্যুপ। এই খাবো। আরও টুকটাক আইটেম রয়েছে এখানে, লিকার রয়েছে, বাট আমার জন্য জলই ঠিক আছে। তবে দিল্লি এয়ারপোর্টে কিন্তু ফুড কোর্ট রয়েছে, সেখানে ভ্যারাইটিস রকম খাবার রয়েছে। তো লাউঞ্জ অ্যাক্সেস যদি কার্ড থাকে তবেই আপনারা লাউঞ্জে খেতে পারেন, না হলে আমার মনে হয় না ডোমেস্টিক লাউঞ্জ দেখে যে এখানে খাবার দাবার প্রচুর আইটেম আছে। অবশ্য আরও অন্যান্য লাউঞ্জ থাকতে পারে, বাট ইনক্লেম যে লাউঞ্জটা আছে এখানে এসে কিন্তু লাঞ্চের আইটেম দেখে মানে আমার মনে হলো না যে 2300 টাকা এটার জন্য পে করতে হতে পারে। ফ্রাইড রাইসের টেস্ট অ্যাভারেজ, খুব ভালো না। দেখি কেমন করেছে ভেজিটেবল স্যুপ। স্যুপটা ভালো আছে। বেশ খানিকটা সময় এখানে কাটালাম, খেয়ে যে সুখ হলো সেটা বলবো না, বাট এখান থেকে বিদায় নেওয়ার আগে এক কাপ গ্রিন টি হোক, সব রকম চাই আছে, বাট গ্রিন টি ইজ ওকে। সময় 3:10। দিল্লি এয়ারপোর্টে আমাদের বোর্ডিং হচ্ছে ত্রিবান্দামের জন্য এয়ার ইন্ডিয়ার AI 17 ফ্লাইট। জোন বি এর এখন বোর্ডিং হচ্ছে, আমার হচ্ছে জোন সি। এমনিতেও বছরের শেষ সপ্তাহ, কেরালাতে এখন পিক টাইম। ভারতীয় এবং ফরেনার সব ধরনের ট্যুরিস্ট রয়েছে দিল্লি থেকে ত্রিবান্দামের এই ফ্লাইটে। আর ফ্লাইট যে হাউসফুল এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের আগেরটা ছিল হচ্ছে ভিস্তার এয়ারক্রাফট, এটা হচ্ছে এয়ার ইন্ডিয়ার সেই পুরনো এয়ারক্রাফট। 3:30 ফ্লাইট ছাড়ার কথা ছিল, 3:32। বেলা 4:45-র সময় আমাদের ফ্লাইট টেক অফের জন্য রেডি হলো। দিল্লি থেকে ত্রিবান্দম, মধ্য ভারত থেকে ভারতের দক্ষিণ পশ্চিমের একদম শেষ অংশ। দীর্ঘ পথ। মনে পড়ল ভারতের দীর্ঘতম রাজধানী এক্সপ্রেস এই রুটেই চলে। বছর 3 আগে এই রুটে সেই ট্রেন জার্নিও কভার করেছিলাম আমার ভিডিওর মাধ্যমে। আর আমাদের ফ্লাইট চলবে হচ্ছে 3 ঘন্টা 2 মিনিট। 3 ঘন্টা ফ্লাইট চলাটা ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু একদিনে কেরালা পৌঁছে গেলেন। যাদের কাছে টাইম কম, যারা কেরালা ট্রিপ করবে, যারা 2-4 দিন ট্রেনের সময় নষ্ট করতে পারবেন না বা সময় নেই, সেক্ষেত্রে ফ্লাইট বেস্ট অপশন। এই যে কম সময় যাচ্ছি কোনো একটা ডেস্টিনেশনে, শরীর এনার্জিও থাকছে, অতটা ক্লান্তিও হচ্ছে না, গিয়ে না জায়গাগুলো ভালো করে এক্সপ্লোর করা যায়। আর আমার মনে হয় যে আমার দুরকম দর্শক রয়েছে, যারা ট্রেন দেখতে ভালোবাসে তারা বেড়ানোর ব্লগ দেখে না, আর যারা বেড়ানোর দেখতে ভালোবাসে তারা ট্রেন ব্লগ দেখে না। তো সবাইকে নিয়ে চলতে হবে। 80% আমাদের বেড়ানোর ট্রিপই থাকবে, 20% ট্রেন ব্লগ থাকবে। বিকেল 5টা, আমাদের 1 ঘন্টার কাছাকাছি ফ্লাইট জার্নি সম্পূর্ণ। এখানে একটা ডেজার্টের আইটেম রয়েছে, জলের একটা বোতল রয়েছে। দেখি এখানে কি আছে। পরোটা রয়েছে, সেই সাথে একটা চিকেন কারি রয়েছে। এইরকম আইটেম তো কখনো এয়ার ইন্ডিয়ায় খাইনি, ভেবেছিলাম যে অন্য কিছু থাকবে, বাট এটাই রয়েছে। আগে চিকেন পেলে হামলে খেতাম, চিকেন খেলাম না, ইচ্ছাই করছে না। অসুখ মানুষ কীভাবে পাল্টে দেয় দেখেছেন, পুরো জিভে স্বাদই পাল্টে গেছে। এই চিকেন মুখে দিচ্ছি তো পুরো যে কেমন একটা গন্ধ। লাস্ট 15 দিন ধরে একটা কথাই মনে হয়েছিল, চাইলেই অনেক অভ্যাস কিংবা নেশা আমরা জীবন থেকে ত্যাগ করতে পারি না। সেটা উচ্ছৃঙ্খল জীবনযাপন হোক কিংবা খাবারের বিভিন্ন আইটেম। কিন্তু সময় একদিন সব কিছুই ছাড়িয়ে দেবে। যে খাবারগুলো একদিন ভীষণ প্রিয় ছিল, একটা সময় সেগুলোই আমাদের কাছে অপ্রিয় হয়ে ওঠে। ট্রেন ব্লগও ছেড়ে দিলাম, চিকেন খাওয়াও ছেড়ে দিলাম, এখন শুধু অপেক্ষা কবে দুনিয়া ছেড়ে দেবো। বেলা ফুরিয়ে সন্ধে হলো। ফ্লাইটের উচ্চতা কমে আসার সাথে সাথেই নিচে স্পষ্ট হলো কেরালা রাজ্যের রাজধানী শহর। ঘোষণা হলো ফ্লাইট আর কিছুক্ষণ পরে ল্যান্ড করবে ত্রিবান্দাম এয়ারপোর্টে। ল্যান্ড করছে আমাদের ফ্লাইট ত্রিবান্দাম এয়ারপোর্টে। সাতটা বেজে 2 মিনিট। প্রথমবারের জন্য পা রাখলাম তিরুবনন্তপুরম এয়ারপোর্টে। এটা হচ্ছে তিরুবনন্তপুরম এয়ারপোর্ট, এটাও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুব বড় এয়ারপোর্ট নয়, এখানে ডোমেস্টিক যে অ্যারাইভেল সেখানে 3টে বেল্ট রয়েছে,
আর আমাদের লাগিয়ে দিয়েছে 2 নম্বর বেল্টে। বেল্টে প্রচণ্ড ভিড় এখন। তিরুবনন্তপুরম বা ত্রিবান্দাম হচ্ছে কেরালা রাজ্যের রাজধানী, এর এখানকার ক্যাপিটাল। 7:30 ব্যাগ এতক্ষণে পেলাম। আর এখানেও চারিদিকে আর কি ক্রিসমাস ব্যাপার চলছে। ত্রিবান্দম শহরে উবের সার্ভিস রয়েছে, সুতরাং এয়ারপোর্ট থেকে বেরিয়ে ক্যাব বুক করতে খুব একটা সমস্যা হলো না। সমুদ্র তীর্থম বিচ রিসর্ট যাব, 4 মিনিটে চলে আসবে ক্যাব। বাপরে 622 টাকা। এখানে একটা কথা উল্লেখ করা দরকার, সেটা হচ্ছে কলকাতার টেম্পারেচার ছিল 17, দিল্লির ছিল 19, এখানে কিন্তু 27। আর এখানে যতজন লোক সবাই হাফাতা শার্ট পরে ঘুরছে, সমুদ্রের মতো একটা হাওয়া দিচ্ছে। আর সেখানে আমার এই পোশাকটা একদম বেমানান, মানে গরম একটু পরে লাগতে শুরু করবে। এখানে হোটেল কিন্তু শহরের মধ্যেও আছে। অ্যাকচুয়াল এই এয়ারপোর্টটা না শহরের মধ্যে, এয়ারপোর্ট চত্বরের আশেপাশে হোটেল রয়েছে। বাট আমাদের যেখানে আর কি হোটেল বুকিং রয়েছে সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার দূরে। সময় লাগবে, যেহেতু এখন ট্যুরিস্টের ভিড়ভাড় রয়েছে, এই সময়টা প্রচুর ভিড় হয় মোটামুটি একদম ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের টিমের সবার সাথে কথা হচ্ছিল, তো ওরা আজকে ত্রিবান্দামে সাইট সিন করছে। দেখুন, ত্রিবান্দামে মেনলি 3টে জিনিস দেখার মতো রয়েছে। একটা হচ্ছে পুভার ব্যাক ওয়াটার, 2 নম্বর হচ্ছে কোভালম সি বিচ, কোভালমের যে ওয়াচ টাওয়ার, সেটা মানে সমুদ্রের পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার। আর একটা হচ্ছে পদ্মনাভ স্বামী টেম্পল। বাট এই 3টের ওপরেই কিন্তু আমার ফুল ডিটেলস ভিডিও রয়েছে। আমি লিঙ্ক দিয়ে রাখলাম উপরে আই বোতামে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, একটা আইডিয়া পেয়ে যাবেন যে কোথায় কী রয়েছে, কত সময় লাগে, সেখানে কী কী দেখবো। তো ওই জন্যই আমি এখানে সন্ধ্যাবেলা এসেছি, যে আমার এগুলো দেখা হয়ে গেছে, আমি দেখেই করবো। বিশেষ করে যারা সাউথ ইন্ডিয়ায় আসে তারা কিন্তু অধিকাংশ ট্যুরিজমের সাথেই আসে, কারণ আমাদের বাঙালিদের একটা বড় সমস্যা হচ্ছে খাওয়ার প্রবলেম। আর এখানে খাবার দাবারে নারকেল তেল প্রচুর থাকে। তা আমি যে ট্যুর সংস্থার সাথে এসেছি, মানে যাদের আমন্ত্রণে এসেছি, তাদের সাথে কুক রয়েছে, রান্নাবান্নার লোক রয়েছে। বাঙালি বাংলা খাবারের সাথে থেকে বঞ্চিত হবে না। তাই বলে কি আপনি সাউথের খাবার ট্রাই করবেন? নিশ্চয়ই করবেন। যে 1 দিন 2 দিন কেউ করলো, বাট বাঙালি খাবারের স্বাদ বাংলা থেকে এই কেরালা পর্যন্ত আপনার জিভে সবসময় থাকবে। আমি যদি নিজে ট্রিপ করি, দেখুন আমি একটা ভালো হোটেলে থাকবো, আমি কাস্টমাইজ ট্যুর করবো, নিজে একটা আলাদা গাড়ি নিয়ে ঘুরবো, আমি পছন্দ মতো খাবার খাবো কিংবা রান্না করে খাবো। সেক্ষেত্রে হিসাব করে আমার একার জন্য খরচ বেশি পড়ে যায়। অবশ্য ট্যুরটাও নিজের মতো শান্তিতে ঘোরা যায়, এটা অনেক রকম এক্সপিরিয়েন্সও হয়। বাট ট্যুরিজমের সাথে আসলে কী বলুন তো, যে নিশ্চিতই, মানে আপনার কোনো টেনশন নেই, সব কিছু একদম প্রি প্ল্যান থাকবে, যে যেটায় কমফর্ট ফিল করে। মোট কথা, আপনি পয়সা খরচা করে ঘুরতে আসছেন, যেন আপনার ঘোরাটা একদম ঠিকঠাক হয়। যেন এরকম না হয় যে আমি ঠকে গেলাম, কিছু দেখতে পেলাম না, বা এরকম না হয় যে আমার সাথে প্রচুর ফ্রড হয়ে গেল, আমার ঘোরাটাই ভালো করে হলো না। সবসময় বেড়াতে আসি আমরা ভালো অভিজ্ঞতা নেওয়ার জন্য, সেই অভিজ্ঞতা নিয়ে আমরা ফিরবো, এই লক্ষ্যটা যেন পূরণ হয়। কথায় বলে না, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। যাদের সাথে প্রোগ্রামে আসা তারা এখনও এসে পৌঁছায়নি। এবার আমি এখানে মোটামুটি মিনিট 15 অবধি ওয়েট করলাম, তারপরে টেলিফোনে কথোপকথন হলো, যেহেতু আমি আগে এসেছি। এবার এইসব ক্ষেত্রে কী হয়, যেহেতু গ্রুপ ট্যুর তো অনেক আছে, এবার এদের রুমও অনেক অ্যালোট আছে, এবার কোন রুমে আমাকে দেবে এটা নিয়ে একটু কনফিউশনে ছিল। যাই হোক, কথাবার্তা বলে কনফিউশন ক্লিয়ার হলো। তো আমি যে রুমটা এখানে আছি, আমার সঙ্গে খুব সম্ভবত আরও একজন থাকবে। কে থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো পরে। আপাতত রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। যেটা আমার দরকার ছিল, ইলেকট্রিক কেটেল রয়েছে, 2টো কাপ রয়েছে, মানে টিকিট রয়েছে, ওয়েস্টবিন রয়েছে, ওখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এসি রয়েছে। আজকে হচ্ছে 26শে ডিসেম্বর, এখন ফ্যান চালাতে হয়েছে। ওখানে একটা সোফা, এখানে একটা টেবিল, একটা চেয়ার, আর কমপ্লিমেন্টারি একটা 1 লিটারের জলের বোতল। টিভি রয়েছে, এখানে আয়না রয়েছে। একটু বাথরুমের দিকে আলোকপাত করি। বাথরুম বেশ বড়, ঠিকঠাক আছে, ব্র্যাকেটে টাওয়েল রয়েছে, বেসিন রয়েছে, এদিকে কোমোড রয়েছে, আর হ্যাঁ, বালতি অবশ্যই রয়েছে, যেটা আমার খুব দরকার হয়। এই হচ্ছে পুরো জায়গাটা। রাত্রেবেলা তো দেখা যাবে না এখন, বাট সকালবেলা উঠলে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে পুরো সামনে কোভালমের যে সি বিচ, মানে হচ্ছে আমাদের আরব সাগর, অ্যারাবিয়ান সি, তো সামনে রয়েছে। চারিদিকে নারকেল গাছ রয়েছে, ওইদিকেও মনে হয় একটা হোটেল, বেশ সুন্দর। 2nd ফ্লোরে বা 1st ফ্লোরে বোধহয় সুইমিং পুল রয়েছে। এটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অ্যাক্সেস করা যায়। ডিনার তৈরি হতে আরও খানিকটা সময় লাগবে, তাই হাতের কাছে যা কিছু ফল পেলাম সেটা দিয়েই কাজ চালালাম। টিমের সাথে কথা হলো, ওরা এখন গিয়েছে পদ্মনাভ স্বামী টেম্পল। আর ওখানে আজকে প্রচণ্ড ভিড়, এমনিতে এখন ফেস্টিভ টাইম, প্রচুর লোকজন এসেছে কেরালা বেড়াতে, ভিড়ও প্রচণ্ড, ওই জন্য আসতেও লেট হচ্ছে। আমি বলছিলাম যে আমার সাথে একজন আসবে, মানে রুমে একজন পার্টনার থাকবে। তা কে পার্টনার? পার্টনার মুখটা দেখিয়ে দিন একটু। এই যে পার্টনার, কি কোভালম এসে কোলাকুলি? আলটিমেট ইনি হচ্ছেন পার্টনার, যাকে আপনারা সবাই চেনেন, আমার নতুন করে কিছু বলার নাই। যেটা বলার সেটা হচ্ছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা উপরে হয়েছে, একটু পরে যাবো, গিয়ে আপনাদের দেখাবো যে আজকে ডিনারে কী কী আছে। খাবার দাবার তো টেস্ট করতে পারবো না, এখন গেরোয় পড়ে গেছি। বাট আমার জন্য ওনারা আর কি আলাদা করে খাবার বানিয়ে দিয়েছে। এখানে ভাত আছে, গাজর আছে, মটরশুঁটি আছে,
একটুখানি আমি ঘি নিয়েছি জাস্ট, মানে ঘি খাওয়া ঠিক না, তাও একটু নিয়েছি মানে মুখের স্বাদটা একটু ইয়ে করার জন্য। বাকি এই যা খাবার, এটা ব্রাউন রাইস না, এটা যে ব্রাউন রাইস, মানে সব কিছু মান্নাদা আর কি অ্যারেঞ্জ করে দিয়েছে। তো আমার খাবারটা রুমে দিয়ে গেছে, তো এখানে খেয়ে আমি যাবো উপরে, আপনাদেরকে দেখাবো যে কি আজকে আমরা কি খাবো আজকে কি খাবার আছে, পার্টনার কি খাবে, মানে ওরকম আইটেম আছে, দেখে লোভ লাগতে পারে। তো এবার দেখলাম যদি লোভ লাগে আর আমি যদি ওই খাবারটা খেয়ে নিই তাহলে ফেঁসে যাবো, মানে প্রবলেম হয়ে যাবে। ওই জন্য বললাম যে না, আমার খাবারটা আমি খেয়ে নিলে পেট ভরা থাকবে, তাহলে আর খেতে ইচ্ছা করবে না। উপরে চলে এসেছি যেখানে সবাই খাওয়া দাওয়া করছে। কি কি খাওয়া দাওয়া আছে একটু আপনার দেখিয়ে দিই। স্যালাড রয়েছে, ওদিক থেকে রয়েছে আলু ভাজা, এখানে রয়েছে আলুর দম, সেই সঙ্গে রয়েছে হালকা তেলে ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসটা কিন্তু তেল চপচপে নয় এবং খুব সুন্দর স্মেল আসছে। সেই সঙ্গে রয়েছে ডিম কষা, ডিম সবার জন্য, ডিম সবার জন্য। আর অনেকে আছে যারা রাইস খায় না রাত্রে, তাদের জন্য রয়েছে রুটি। এদিক থেকে রয়েছে, বাপরে এত বড় বড় সাইজের গলদা চিংড়ি, এটা চিংড়ির মালাইকারি। যারা চিংড়ি মালাইকারি খাবে না তাদের জন্য রয়েছে পার্শে মাছ। আর এইদিকে রয়েছে হচ্ছে আমের চাটনি, এই তোমাদের মেনু। আচ্ছা, এর সঙ্গে রয়েছে আবার পাঁপড়। ওপরে অনেকটা স্পেস রয়েছে যেখানে সবাই আর কি খাওয়া দাওয়া করছে। অনেকের খাওয়া হয়ে গেছে, অনেকের খাওয়া মাঝপথ, অনেকে খাওয়া শেষ করে ফিরে গিয়েছে। কলকাতা থেকে কেরালা পৌঁছানোর মধ্যে দিয়ে শেষ হলো আমার প্রথম দিনের অভিজ্ঞতা। কেরালা সিরিজ আমরা শেষ করব আরও 3টে এপিসোডের মাধ্যমে। তবে অন্যান্য ব্লগের থেকে এই সিরিজটা একটু আলাদা। বিশেষ করে যারা গ্রুপ ট্যুর কিংবা কোনো ট্যুর সংস্থার সঙ্গে ট্যুর করতে ইন্টারেস্টেড, তাদের জন্য তো বটেই, এমনকি যারা নিজেরা আগামী দিনে কেরালা ট্যুর করবেন তাদের ক্ষেত্রেও এই ট্রিপ আশা করি হেল্প করবে অন্যান্য সিরিজের মতোই। আজকের মতো আপনাদের সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল সকালে আমাদের আলেপ্পির পথে। থাকবে অনেক গল্প, খাওয়া দাওয়া, মজা, আর সেই সাথে অনেক নতুন অভিজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।